মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সংরক্ষণ পাবে না, তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা সংরক্ষণ পাবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্যটি গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিলই, কিন্তু প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর তা ভয়াবহ আকার নেয় গত 19শে জুলাই রাত থেকেই। কয়েকশো মানুষের মৃত্যু, বহু সরকারি সম্পত্তি নষ্ট, বন্ধ ইন্টারনেট পরিষেবা, বন্ধ যানবাহন, স্কুল কলেজ, অফিস কাছারি। সুপ্রিম রায়ের পর কি ধীরে ধীরে স্বাভাবিকের পথে বাংলাদেশ? প্রথমেই আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন এমন মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হলো কেন? বাংলাদেশে যে ছাত্র আন্দোলন, ছাত্রছাত্রীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছিলেন তা ন্যায্য হতে পারে, কিন্তু তার পেছনে এত সরকারি সম্পত্তি নষ্ট, এত ধ্বংসলীলা, এর পেছনে কি অন্য কোনো অভিসন্ধি রয়েছে? এটা কি বাংলাদেশ সরকারের অপদার্থতা, নাকি এর পেছনে রয়েছে জামাত বা আইএসআই এর হাত? সরকারি অপদার্থতা, নাকি রয়েছে বিরোধী রাজনৈতিক চক্রান্ত? আজকের ভিডিওর মধ্য দিয়ে গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করব। আই এম বোসের আবারও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল বোস। 1971 সালে স্বাধীনতা মুক্তিগামী বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছিল রক্ত, নিহত হয়েছিলেন শিক্ষক ও বহু ছাত্র। স্বাধীনতার এতগুলো বছর পর আবারও ছাত্র আন্দোলনে উত্তপ্ত হল বাংলাদেশ। অভিযোগ, দেশের যে কোটা ব্যবস্থা রয়েছে তা সংস্কার করতে হবে, যে দাবিকে কেন্দ্র করে চরম পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে। শুরুতেই আপনাদের বলেছি শেখ হাসিনার মন্তব্য। কেন এই কথা বললেন শেখ হাসিনা? 1947 সালে ভারত বিভাজনের পর ভারতের এক পাশে পশ্চিম পাকিস্তান আর অন্য পাশে পূর্ব পাকিস্তান তৈরি হয়। মূলত পূর্ব পাকিস্তান, যার বর্তমান নাম বাংলাদেশ, সেই পূর্ব পাকিস্তানে চলত পশ্চিম পাকিস্তানের রাজত্ব। মাতৃভাষা বাংলার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা একদিন স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়। পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার পর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন বা যারা লড়াই করেছিলেন তাদেরই বলা হয় মুক্তিযোদ্ধা। উল্টো দিকে যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছিল তাদের বলা হয় রাজাকার। রাজাকার শব্দটা বাংলাদেশের অভিধানে যে কত বড় অপমান সেটা আপনি এবার অনুমান করতে পারছেন। এই রাজাকারদের বিরুদ্ধে সে সময় নারী হত্যা থেকে ধর্ষণ বহু অভিযোগ রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972-এ প্রধানমন্ত্রী মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা সিস্টেম চালু করেন। কারণ অনেকেরই মৃত্যু হয়েছিল, অনেকেই ঘায়েল হয়েছিলেন, অনেকেই হারিয়েছিলেন কর্মক্ষমতা, এমন অনেকে ছিলেন যারা সেই অর্থে অশিক্ষিত। তাই সমাজের মূল স্রোতে তারা যাতে কোনোভাবে পিছিয়ে না পড়েন সেই কারণেই এই সংরক্ষণ বা কোটা সিস্টেম চালু হয়েছিল। সেখানে শুধুমাত্র এই সকল স্বাধীনতা সংগ্রামী নয়, তাদের পরিবারের লোকজনও যাতে সুবিধা পান সে কথাই মাথায় রাখা হয়েছিল। কিন্তু 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুন করা হয়, আর এই কোটা সিস্টেম তারপরই স্থগিত হয়ে যায়। 1996 সালে যখন শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হন, আবারও তা কার্যকর করা হয়। 2001 সালে আওয়ামী লীগের পতনের পর ফের বন্ধ হয়ে যায় এই কোটা সিস্টেম। 2009 সালে বঙ্গবন্ধু কন্যা ফের একবার ক্ষমতা এলে চালু করেন এই কোটা সিস্টেম। এবার আসি মূল সমস্যাটা কোথায়। বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি, দেশের যে কোটা ব্যবস্থা তাতে কর্মযোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা চাকরি পাচ্ছেন না। মুক্তিযোদ্ধারা সংরক্ষণ পাবেন সেটা মানা যায়,
তাদের ছেলেমেয়েরাও সংরক্ষণ পেয়েছেন। অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা এখন বেঁচে নেই, কিন্তু তাদের নাতিপুতিরা কেন সংরক্ষণ পাবেন? এখান থেকেই শুরু হয় সমস্যা। বাংলাদেশের সংরক্ষণ আইন অনুযায়ী ছবিটা ঠিক কেমন ছিল? 56% সরকারি চাকরিতে সংরক্ষণ দেয়া হয়, যার মধ্যে 10% মহিলাদের জন্য, 10% জেলাভিত্তিক, 5% উপজাতিদের জন্য এবং 1% শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য, আর 30% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য। এখানেই আপত্তি ছিল বাংলাদেশের ছাত্রছাত্রীদের। তাদের বক্তব্য, 2.5 লক্ষ মুক্তিযোদ্ধাদের পরিবার, যা বাংলাদেশের জনসংখ্যার নিরিখে 1.5 জন, তাহলে তাদের জন্য এত সংখ্যক কোটা কেন? 2018 সালে এ নিয়ে প্রতিবাদে সামিল হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের দাবি ছিল কোটা 56% থেকে নামিয়ে 10% করা হোক। এরপর 2018 সালের 4 জুন গোটা কোটা সিস্টেমটাই বাতিল করে দেয় বাংলাদেশ সরকার। এরপরই এর বিরুদ্ধে পিটিশন দাখিল করে মুক্তিযোদ্ধাদের পরিবার। 5 জুন হাইকোর্ট সরকারি চাকরিতে 30% সংরক্ষণ ফেরানোর পক্ষেই ফের একবার রায় দেয়, আর এরপরই জ্বলে ওঠে গোটা দেশ। আপনার মনে হতেই পারে, এটা তো হাইকোর্টের রায় ছিল, এর আগে তো আওয়ামী লীগ সরকার বাতিল করে দিয়েছিল কোটা সিস্টেম, তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন? তার অন্যতম কারণ দীর্ঘদিন ধরে জমতে থাকা হাসিনা সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সোচ্চার হয়ে ওঠা। এক কথায় বাংলাদেশ সরকার যা স্বৈরাচারী আখ্যা পেয়েছে দেশের মধ্যেই। বাংলাদেশের মধ্যেই অভিযোগ উঠে আসছে যে দীর্ঘদিন ধরে নিজের ক্ষমতা বলে আওয়ামী লীগ সরকারের প্রধান হয়ে বসে রয়েছেন শেখ হাসিনা। জিনিসপত্রের দাম যেমন একদিকে বেড়েছে, পাশাপাশি রয়েছে করাপশন। তাহলে কি এই গণ অভ্যুত্থান আসলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার কোনো বিরোধী রাজনৈতিক চক্রান্ত? ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি এই ঘটনার প্রেক্ষাপট কি, আর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবশ্যই আলোচনা করব। কিন্তু এর আগে আপনাদের বলবো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। জিনিসপত্রের দাম বৃদ্ধি, মানুষের বাক স্বাধীনতার অভাব, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, এক কথায় হাসিনা সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বাংলাদেশের জনগণের। আর সেই আন্দোলনকে দমন করার যে ছবি উঠে এসেছে গোটা বাংলাদেশ জুড়ে, তা সত্যিই লজ্জাজনক। এমনকি অনেকেই এটিকে হাসিনা সরকারের ব্যর্থতা বলেই দেখছেন। অভিযোগ, মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংরক্ষণের নামে আওয়ামী লীগের বহু সদস্যকে এই কোটার আওতায় আনার ব্যবস্থা করে দেয়া হয়েছে। বিনিময়ে নিজের শক্তি বৃদ্ধি করতে চায় হাসিনা সরকার। বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধেও রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। 5 জুন হাইকোর্টের রায় আসার পরেই শুরু হয়ে যায় আন্দোলন। ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল তাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর আক্রমণ চালিয়েছে বাংলাদেশ সরকার। এমনকি আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগকে সামনে এনে বেধড়ক মারধর করা হয় ছাত্রছাত্রীদের। সেই ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা বারে বারে সামনে এসেছে। 1 জুলাই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছিল বিষয়টি সম্পূর্ণ আইনি, সেখানে সরকারের কোনো ভূমিকা নেই। আদালত যদি পুনরায় কোনো রায় দেয় তাহলে সরকার সেটা কার্যকর করতে পারে। উল্টো দিকে সরকারের বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টের রায় আসলে হাসিনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এরপর 7 জুলাই সুপ্রিম কোর্টে শুনানির কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, আমরা সুপ্রিম রায়ের দিকে তাকিয়ে রয়েছি, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে তাই হবে। 14 জুলাই একটি প্রেস কনফারেন্সে সেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আপনাদের আমরা প্রথমেই শুনিয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এরপরেই 18 জুলাই এই মন্তব্যের প্রেক্ষিতে হিংসাত্মক কোটা আন্দোলন কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ, সেই বিক্ষোভে পুড়েছে গোটা দেশ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে, কারফিউ জারি করে, সেনা নামিয়ে পরিস্থিতি শোধরানোর চেষ্টা করেছেন হাসিনা সরকার। আর এরপরই সামনে আসে সুপ্রিম রায়, যেখানে হাইকোর্টের আগের রায়কে খারিজ করে ঐতিহাসিক রায়ে পরিষ্কার বলা হয় সংরক্ষণ ব্যবস্থার সংস্কার হবে। এর আগে 2018 সালে সংরক্ষণ নিয়ে হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5 জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। আর সেই মামলায় রবিবার সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে, তাদের সংরক্ষণ নিয়ে হাসিনা সরকারের সিদ্ধান্ত পুরোপুরি বহাল রাখেনি। সুপ্রিম কোর্ট জানিয়েছে
দেশের চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2%-র মধ্যে 1% থাকবে অনগ্রসর শ্রেণীর জন্য, বাকি 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত। 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। মোট সংরক্ষণকে 10% নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন ছাত্রছাত্রীরা। তারপরই এই সুপ্রিম রায়, সেই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারও। কিন্তু এরপর কি বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে? সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে এই আন্দোলন এখনও চলবে। ছাত্রছাত্রীদের দাবি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, তারপরও পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, প্রাণ হারিয়েছে অনেক ছাত্র। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, প্রায় 150-র ওপর মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। কিন্তু বাংলাদেশের শাসক শিবিরের অভিযোগ, ছাত্রদের এই আন্দোলনের আড়ালে ষড়যন্ত্রে সামিল বিএনপি ও জামাতের মতন মৌলবাদী বিরোধী গোষ্ঠী। নেপথ্যে বিদেশি শক্তিরও হাত রয়েছে। এই দাবির যৌক্তিকতা কতখানি, তেমনটা কি আদৌ সম্ভব? আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বর্তমানে বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হবেন তা হয়তো বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের জনগণও পরিষ্কার করে বলতে পারবেন না। তার অন্যতম কারণ, বিএনপি এই মুহূর্তে নেই বললেই চলে, আর রয়েছে জামাত। সেই জামাত যারা নিজেদের উদ্দেশ্য কায়েম করতে চায়। এহেন পরিস্থিতিতে সত্যি ভারতের মতন দেশের কাছে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি চিন্তার। একদিকে মৌলবাদকে প্রতিষ্ঠা করতে চায় জামাত, অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যতই স্বৈরাচারী অপবাদ থাকুক না কেন, তিনি যে সাম্প্রদায়িক নন এটা স্পষ্ট। বাংলাদেশের এই পরিস্থিতির উপর এখন নজর রাখছে গোটা পৃথিবী। আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে বেশ কঠিন এক পরিস্থিতির মধ্যেই রয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্যদিকে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক। টানা পোড়েনটা যে বেশ কঠিন তা বোঝা যায়। অন্যদিকে আবার বন্ধু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো, কিন্তু চীনের সঙ্গে সাপে নেউলে। বেজিংয়ের থেকে বহু পরিকাঠামো উন্নয়নে সাহায্য নিলেও তিস্তা ইস্যুতে অনেকটাই চাপের মুখে বাংলাদেশ। একদিকে ভারতে এসে যখন মোদির সঙ্গে নানা বিষয়ে চুক্তি হচ্ছে, অন্যদিকে চলতি জুলাই মাসের শুরুতে চীন সফরে বেজিং থেকে $1 বিলিয়ন আর্থিক সাহায্যের আশ্বাস আদায় করেছেন হাসিনা। সব ঠিক থাকলে ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, বিপর্যয় মোকাবিলা, ব্যাংকিং সেক্টরে বিপুল অর্থ বিনিয়োগ করবে চীন। এছাড়াও বাংলাদেশের থেকে কৃষিপণ্য কেনার বিষয়েও চুক্তি হয়েছে বলেই খবর। উল্টো দিকে আবার সেন্ট মার্টিন দ্বীপে সেনাঘাঁটি বানানোর মার্কিন আর্জি খারিজ করেছিল ঢাকা। স্বভাবতই যা পছন্দ হয়নি ওয়াশিংটনের। অনেকেই প্রশ্ন তুলছেন, আইএসআই এর পাশাপাশি কি তাহলে সিআইএরও তৎপরতা বেড়েছে বাংলাদেশে? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, হঠাৎই যেভাবে হিংসাত্মক হয়ে উঠেছে পড়ুয়াদের আন্দোলন, তাতে কলকাঠি নাড়তে পারে শাসক বিরোধী গোষ্ঠী। বিএনপি জামাতের উস্কানিতেই সরকারি সম্পত্তি ধ্বংস শুরু হয়। ঢাকায় সরকারি টিভি চ্যানেল বিটিভির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়া হোক, কিংবা নরসিংদীতে জেল ভেঙে কয়েদিদের মুক্ত করার মতন অরাজকতা। এরই পাশাপাশি নতুন তৈরি হওয়া মেট্রো স্টেশনগুলোকে আগুনে পুড়িয়ে দেয়া, কেটে দেয়া হয়েছে মেরিন কেবল কানেকশন। এই সব কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? নাকি নিজেদের দাবিতে অনড় ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে কাজে লাগিয়েছে জামাত? এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য এক প্রকার থেমে রয়েছে বাংলাদেশের। বহু ছাত্রছাত্রী যারা বাংলাদেশে পাঠরত, তারা ফিরে আসছেন ভারতে। 1971 সালের পর থেকেই বাংলাদেশ দুটি ভাগে বিভক্ত। একদিকে রয়েছে মুক্তিযোদ্ধার আবেগ, বন্ধু হিসাবে ভারতের প্রতি কৃতজ্ঞতা, এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে ভাষা আন্দোলনের একটি দেশ। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে ইসলামিক মৌলবাদ, এমনকি পাকিস্তানপন্থী মনোভাব, যা সবসময় চিন্তায় রেখেছে ভারতকে। কারণ সমগ্র বাংলাদেশ না হলেও মাঝে মাঝেই সেই ছবি উঠে আসে ভারত বিরোধিতার। তার বিরুদ্ধে একদিকে যেমন স্বৈরতন্ত্রের অভিযোগ রয়েছে, আবার অন্যদিকে দশকের পর দশক মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন শেখ হাসিনা। একদিকে যেমন পরিষ্কার বলতে পারি যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, তাদের দাবিকে দমন করার জন্য যেভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার তা অন্যায়। অন্যদিকে এই অব্যবস্থা, এই আন্দোলনকে সামনে রেখে কোথাও কি তলে তলে ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। যাই হয়ে যাক না কেন, সাধারণ মানুষের প্রাণ অনেক দামি। সে হোক না আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সেখানে যে ছবি দেখেছি তা আমাদের কাছে আর্তনাদের, তা আমাদের কাছে যন্ত্রণার, বেদনার। ছাত্রছাত্রীদের আন্দোলনকে আমরাও স্যালিউট করি। একটা কথা পরিষ্কার মাথায় রাখবেন,
বাংলাদেশের যে কোটা সিস্টেম বা তা বদল করার পেছনে যে আন্দোলন, তার সঙ্গে ভারতের কোটা সিস্টেমের কোনো মিল নেই। ভারতের কোটা সিস্টেম সম্পূর্ণরূপেই জাতপাত প্রথাকে ভেঙে ফেলার জন্য এই ধরনের সিস্টেম চালু করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে আজকে যে ছবি উঠে এলো তা একদিকে যেমন ভয়ঙ্কর, পাশাপাশি ছাত্ররা যে যুগে যুগে তাদের প্রতিবাদ পৌঁছে দিতে পেরেছে শাসকের বিরুদ্ধে, স্বৈরাচারিতার বিরুদ্ধে, তা আরও একবার প্রমাণিত হল। বাংলাদেশ সরকারের এই স্বৈরতান্ত্রিক মানসিকতার যেমন নিন্দা হচ্ছে পৃথিবী জুড়ে, তারই পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এর ফলে কোথাও উত্তাল হয়ে উঠতে পারে কিনা তাও কিন্তু চিন্তায় রেখেছে গোটা পৃথিবীকে। সামগ্রিকভাবে পরিস্থিতি আমাদের নজরে থাকবে। মানুষ হিসাবে অবশ্যই মানুষের জন্য দোয়া করতে পারি, মানুষ হিসাবে অবশ্যই মানুষের জন্য প্রার্থনা করতে পারি, কিন্তু অন্যায় হলে আমরাও গর্জে উঠব, প্রতিবাদ করব। ভারত বাংলাদেশকে সবসময় বন্ধু হিসেবে মেনে এসেছে। বহু ক্ষেত্রে বাংলাদেশের বহু ছবি ভারতকে যেমন ব্যথা দিয়েছে, তেমনই অতীতে সেই ছবিটা কোথাও হয়তো ক্ষুণ্ণ হয়েছে। তাই এই সময় প্রতিবাদের ভাষা নয়, বাংলাদেশের গোটা পরিস্থিতি দেখে আমাদের একটা কথাই মনে হয় যে দ্রুত এই পরিস্থিতির সমাধান হোক। বাংলাদেশের মানুষের কাছে নতুন একটা সকাল যেন খুব দ্রুত আসতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে বা এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ আপনি শেয়ার করতে পারেন। আপনি কমেন্টে জানাতে পারেন আপনারা কি মনে করেন এই গোটা বিষয়টি নিয়ে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ আজকে সাবস্ক্রাইব না করে যাবেন না। আবারও কোনো একটা টপিক নিয়ে আসবে ভাবি আপনাদের কাছে। আই এম বোস আপনাদের নানা বিষয়ে অনেক কিছু জানতে সাহায্য করে। মতামত অবশ্যই জানাবেন, যা আমার কাছে গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। এখানেই শেষ করছি। জয় হিন্দ।